নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অ্যাজ ইফ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার তোমাদের জন্য নিয়ে আসবো একদম হাড় কাঁপানো ভয়াবহ ভূতের গল্প। তো বলে রাখা ভালো, আমি যে সমস্ত গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব বা বলবো, সেগুলো কোনোটাই কিন্তু স্ক্রিপ্টেড বা আমার বানানো কোনো গল্প একদমই নয়। আমি কিন্তু একদম রিয়েল লাইফ ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব, মানে মানুষদের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে, কারণ আমি পার্সোনালি ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসি। আর আমার যারা বাঙালি সাবস্ক্রাইবার আছো, তাদের তো মনে হয় একটু বেশি ভালো লাগবে, কারণ আমাদের বাঙালিদের কিন্তু ভূতের প্রতি একটা আলাদাই টান আছে, একটা আলাদাই আকর্ষণ আছে। তো আমরা ভূতের গল্প শুনতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করেই থাকি। স্পেশালি আমি তো প্রত্যেকদিন রাত্রেবেলা প্রেত কথা না শুনে আমার ঘুম আসে না। আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে সত্যি ভূতের গল্প, শ্রেয়া সেনগুপ্তা আচারিয়া। তো এই দুটো চ্যানেল আমি ভিজিট না করে অল্টারনেট ভাবে দেখি, কখনো প্রেত কথা, কখনো শ্রেয়াদির ভিডিও, মানে লাইভ আর কি। তো এই দুটো চ্যানেল কিন্তু ভিজিট না করে আমি ঘুমোতে পারি না, আমার এত অ্যাডিক্টেড আমি ভূতের প্রতি, আমার আলাদাই অ্যাডিকশন। তো গল্প শুরু করা যাক। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আজকে আমি প্রথম তোমাদের সাথে মানে এটা আমার প্রথম এপিসোড আমার চ্যানেলে। আর আজকে আমি গোটা বাড়িতে পুরো একা। ইনফ্যাক্ট এই ঘরের প্রত্যেকটা লাইট, এই রুমের প্রত্যেকটা লাইট আমি অফ করে দিয়েছি, যাতে একটু ভূতের গল্প যে বলছি ওরকম তো একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হবে। ঝকঝকে আলোর মধ্যে ভূতের গল্প অতটা ভালো লাগবে না। সামনে শুধুমাত্র আমার রিং লাইট জ্বলছে, আর যেটুকু আলো, মানে যেটুকু আলো না দিলেই নয়, যেটুকু আলো না দিলে তোমরা আমাকে দেখতে পেতে না, সেটুকু আলোই আমি দিয়ে রেখেছি। মদ কে সাথ খেলনে যা রহি হু मैं। কিন্তু হ্যাঁ, আমার সাথে আমার মা রয়েছে, এই যে আমার শ্যামসুন্দরী মা রয়েছে, আর সামনে আমার গোপালও রয়েছে, যাতে কোনো নেগেটিভ এনার্জি আমাকে টাচ না করতে পারে। তো যাই হোক, কিছু হবে না। তো প্রথম গল্পটা আমি শুরু করব আমার বান্ধবী এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ স্পুকি আর বেশ ভয়ানক একটা ইনসিডেন্ট দিয়ে। তো আমার বান্ধবীর নাম হচ্ছে পৌলমী। সে যখন ক্লাস 9-এ পড়তো, সে, তার বাবা মা, তার বোন সবাই মিলে একটি ভাড়া বাড়িতে থাকতো। তো সেই ভাড়া বাড়িটার কথা আমি তোমাদের একটু বলি। সে ভাড়া বাড়িতে যখন আঙ্কেল আন্টি প্রথম ওখানে দেখতে যায় বাড়িটা, মানে হয় না ভাড়া বাড়ি নেওয়ার আগে তো অবভিয়াসলি সেখানে আগে দেখতে যাবে, ভিজিট করতে যাবে কিরকম কি বাড়ি। যখন সে ভিজিট করতে যায়, পৌলমী ও তার বোনকে নিয়ে যায়নি, আঙ্কেল আন্টি একাই গেছিল। তো যাওয়ার সময় মানে অনেক বাড়ি দেখেছিল, এদিক ওদিক সেদিক, কোনোটাই মনের মতো হচ্ছে না, কোনোটা মনের মতো হলে প্রাইস একটু হাই, যা হয় আর কি ভাড়া বাড়ির খোঁজ আমরা করলে যেগুলো কনসিকুয়েন্স আমরা ফেস করি, সেরকম কনসিকুয়েন্স আঙ্কেল আন্টিও ফেস করতো। তো ফাইনালি একটা বাড়ি খুঁজে পেয়েছে। হ্যাঁ, বলে রাখা ভালো, আমায় কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করবে না যে বাড়িটা কোথায় এবং মানে কি বৃত্তান্ত না বৃত্তান্ত আমি কখনোই শেয়ার করবো না, কারণ প্রাইভেট প্রপার্টিকে বদনাম করা কিন্তু আমার কাজ না, আমার গল্প বলা কাজ। তো আঙ্কেল আন্টি যখন প্রথম ওই বাড়িতে যায় ভিজিট করতে, বাড়িটা বেশ ভালো, মানে বেশ খোলামেলা, 2 BHK, দুখানা রুম, একটা বড় ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের সাথে অ্যাটাচ ছিল কিচেন, একটা ল্যাট্রিন, একটা ওয়াশরুম, বেশ খোলামেলা, একটা বড় ব্যালকনি ছিল, ভালো ছাদও ওদেরকে মানে ইউজ করতে দেবে বলেছিল। বেশ ভালো, মানে বাড়িটা এক নজরে যে কারোর পছন্দ হয়ে যাওয়ার মতো। দোতলায়, নিচতলাটায় মালিক আর মালকিন থাকে, উপরতলাটা ভাড়া দেবে। বেশ সুন্দর বাড়ি, বেশ ভালো জায়গায় বাড়িটা। আর প্রাইসও কিন্তু ঠিকঠাক, মানে ওই আন্দাজে ওরকম একটা পজিশনে ওরকম একটা বাড়ি, এত বড় একটা খোলামেলা বাড়ি, ওই আন্দাজে কিন্তু প্রাইসটা ছিল বেশ রিজনেবল। তো আঙ্কেলের তো প্রথম দেখাতেই বাড়িটা বেশ পছন্দ হয়ে যায়, তো জিজ্ঞেস করে। তো প্রাইস ছিল হচ্ছে 8,000। তো আঙ্কেলের তো বেশ ভালো লাগে, কারণ ওরকম একটা বাড়ি কিন্তু অ্যাবভ 10K-ও বলা যেতে পারে, বাট 10K তো হবেই, 10K-টা মিনিমাম প্রাইস, 10K হবেই। তারপর আবার টাইলস ফাইলস মার্বেল ফার্বেল বসানো, মানে সুন্দর বাড়ি, খুবই ভালো। তো তো ভাবছে এত সুন্দর বাড়ি, 10K-টাও কম হবে ওই বাড়ির আন্দাজে। তো সেখানে 8,000 টাকা, তো ঠিকঠাকই আছে। তো আঙ্কেল এখন একটু বুদ্ধি খাটিয়েছে। আঙ্কেল দেখছে এত ভালো একটা বাড়ি 8,000 টাকায় পেয়ে যাচ্ছি, মানে ঠিকই আছে, কিন্তু আর একটু যদি বার্গেনিং করি ক্ষতি কি। তো যা হয় আর কি, আফটার অল আমরা তো বাঙালি না। তো আঙ্কেল বলছে ভদ্রলোককে, তো ঠিক আছে আপনার বাড়ি একদম খুব ভালো আছে, কিন্তু 8,000 টাকাটা আমাদের জন্য একটু হাই হয়ে যাচ্ছে, আপনি যদি একটু কম করেন তো আমার একটু সুবিধা হয় আর কি। তো ভদ্রলোক বলছেন যে ঠিক আছে আপনি দিন, তাহলে কত দেবেন। তো আঙ্কেল বললো যে, আঙ্কেল ভাবছে যে কত আর কমাবো, বাড়িটা তো ঠিকঠাকই আছে, 6,500-এর মধ্যে বলি, ঠিক আছে। তো বললো যে এরকম 600, 6,500 দেবো।
তো লোকটা বললো ঠিক আছে তাই দেবেন। মানে তখন আঙ্কেল আরো রিপেন্ট করছে, বলছে আরেকটু কমালে তো ভালো হতো, মানে 4-5-এ বললে হয়তো রাজি হয়ে যেত। এমন করে লোকটা বললো ঠিক আছে যত দেবেন দেবেন আর কি। তো ভদ্রলোকের সাইকোলজি কি, ভদ্রলোকের কিন্তু টাকার কোনো অভাব নেই, মানে টাকার জন্য যে বাড়ি ভাড়া দিচ্ছে এমনটা কিন্তু নয়। তো উনি সারা জীবন সরকারি চাকরি করেছেন, উনি রেলে ছিলেন, এখন রিটায়ার্ড পার্সন। ওনার এক ছেলে এক মেয়ে, দুজনেই ওয়েল এস্টাবলিশড এবং ম্যারিড। তো ছেলে থাকে দিল্লিতে বউ নিয়ে, আর মেয়ে থাকে সিঙ্গাপুর। তো ওনার টাকা পয়সার কোনোই অভাব নেই, শুধু এত বড় একটা প্রপার্টি, এত বড় একটা বাড়ি, একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা একা থাকেন। তাই ভাবছি ওপরটা ভাড়া দিলে একটু বাড়িতে একটু গমগমে ব্যাপারটা থাকবে, একা একা থাকতে হবে না, আর তাছাড়া একটু মেনটেনও হবে আর কি। ওই জন্য এসব সাইকোলজিতেই কিন্তু বাড়ি ভাড়া দিচ্ছে। তো টাকা পয়সার কোনো প্রবলেম নেই, আঙ্কেল যেটা পরে বুঝলো আগে কথা বলে। তখন ভাবছে আরেকটু কমালে তো ভালো। তো যাই হোক 6,500 টাকা ঠিকঠাকই আছে। তো এবার আন্টির ঘটনায় আসি। আন্টি যেদিনকে প্রথম ওখানে, মানে আন্টি আঙ্কেল যখন প্রথম ওই বাড়িতে গেছিল, সেদিনকে মোটামুটি ফাইনাল হয়ে গেছিল যে এই বাড়িতেই ওরা আসবে, এই বাড়িতেই ওরা থাকবে, কারণ সবকিছু ঠিকঠাক। তো ডিক্লাইন করার কোনো অপশন ছিল না। তো এবারে প্রথম দিনই আন্টির একটু স্পুকি একটা ফিল হয়েছিল, সেটাকে পরে গুরুত্ব না দিলেও ওটা ফিল কিন্তু হয়েছিল। তো কিরকম ফিল আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে ওদের যে ডাইনিং স্পেসটা ছিল, যে বললাম খোলা যে ডাইনিং স্পেসটা, তো সেখানে কতগুলো লুজ চেয়ার রাখা ছিল। হয়তো লোকজন আসে, বাড়ি দেখে, কথাবার্তা বলে, ভদ্রলোক বসে, ওই জন্য চেয়ারগুলো পাতা ছিল হয়তো, মানে লুজ চেয়ার, মানে আমরা ফাংশন টাংশনে যেরকম চেয়ার দেখি ওরকম চেয়ার পাতা ছিল। তো এবার আন্টির কথা বলি। এখানে চেয়ার রাখা, হ্যাঁ, ডাইনিং স্পেসের সামনাসামনি, চেয়ারগুলোর সামনাসামনি একটা আয়না ছিল, মানে ওদের বাড়িতে ছিল আর কি প্রথম থেকে। তো আন্টি এখানে বসে আছে, চেয়ারগুলোর মধ্যে বসে বসে কথা বলছে। আন্টি এখানে বসে আছে, আঙ্কেল পাশে বসে আছে, আর ভদ্রলোক ওইদিকে বসে আছে, কথা বলছে। আন্টির সামনাসামনি মিররটা, ঠিক আছে। একটা কথা বলি, আমরা যখন এদিকে তাকিয়ে কোনো কথা বলবো, মানে এরকম ভাবে যখন আমি তাকিয়ে থাকবো, তো আমাদের নজর যে শুধুমাত্র এদিকে থাকবে তা তো নয়। আমরা তো এই ভিশনটাকেও তো আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। এখানে যদি মানে আমরা এদিকে তাকিয়ে আছি, এখানে ধরো কেউ এলো, নাচলো, গাইলো, কিছু করলো, আমরা তো বুঝতে পারবো যে আচ্ছা এখানে কিছুটা হচ্ছে, পারবো তো বুঝতে। মানে আমাদের তো এই দিকে তাকিয়ে থাকলে এই ভিশনটাও তো কাজ করে। এবার আন্টি এখানে বসে আছে, কথা বলছে ভদ্রলোকের সাথে বসে বসে। আন্টির এখানে এরকম ভাবে মিররটা, আন্টির খালি মনে হচ্ছে আন্টির রিফ্লেকশন তো মিররে পড়ছে, নর্মাল। আন্টি যখন মিররের দিকে তাকাচ্ছে তখন দেখছে আন্টির রিফ্লেকশন পড়ছে। যখন এইদিকে তাকাচ্ছে তখন খালি আন্টির মনে হচ্ছে আন্টির পাশে কেউ দাঁড়িয়ে আছে, সেরকম কোনো রিফ্লেকশনও কিন্তু আয়নার মধ্যে পড়ছে। মানে শুধুমাত্র যে আন্টির রিফ্লেকশনটা আয়নায় পড়ছে এমনটা কিন্তু মনে হচ্ছে না, যখন চোখটা এরকম ভাবে ঘোরাচ্ছে আর কি, এরকম ভাবে যখন আছে, খালি মনে হচ্ছে আয়নার মধ্যে ডাবল কোনো ভিশন পড়ছে। মানে আন্টি এখানে দাঁড়িয়ে আছে, আন্টির পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে যেরকম একটা ভিশন আয়নার মধ্যে পড়বে, যেরকম আমরা বুঝতে পারবো, সেরকম একটা ভিশন কিন্তু আয়নার মধ্যে পড়ছে। আন্টি স্পষ্ট বুঝতে পারছে, স্পষ্ট বুঝতে পারছে যখন এভাবে তাকাচ্ছে। আর যখনই আবার একটু স্পুকি ফিল হচ্ছে, এবার ফিল হলে তো আমরা ভাববো যে ব্যাপারে, যখন আয়নার দিকে তাকাচ্ছে তখন দেখছি নর্মাল আন্টির রিফ্লেকশনে খালি পড়ছে। যখনই আসুন আসে আবার এদিকে তাকাচ্ছে, আবার মনে হচ্ছে ডাবল কোনো ভিশন পড়ছে, মানে এখানে কেউ দাঁড়িয়ে আছে ওই ভিশনটা পড়ছে। তো যাই হোক, আমি ঘরে আজকে একা আছি, আমার একটু ভয় লাগছে। তো এনিওয়ে এটা হয়েছে। তো যাই হোক, ওটা অতটা আন্টি সিরিয়াসলি নেয়নি, ভেবেছে তো মনের ভুল। কিন্তু আন্টি কিন্তু একটু গা ভারী, ওটা আঙ্কেলের সাথে শেয়ারও করেছিল যে আমার না একটু কেমন লাগলো। আঙ্কেল তুমি চুপ করো, তোমার তোমার কেমন লাগাটা আমাকে বলতে এসো না, এত ভালো বাড়ি। আর আন্টি একটা কথা বলে রাখি, আন্টি ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির। সেটা নিয়ে আঙ্কেল সবসময় লেকপুলও করে যে তুমি খালি মানে তুমি সব জায়গায় খালি ভূত দেখতে পাও, তোমার খালি তোমার ভয় লাগে কিছু, মানে কি বলবো, হলুদের কোটো নুনের কোটো উল্টে গেলে তুমি ভাবো যে ভূত চলে এসছে ঘরে, তোমার কথা ছাড়ো। তো আন্টি যখন বেরিয়ে বলে আমার না একটু অন্যরকম লাগলো, আঙ্কেল বলে তুমি প্লিজ চুপ করো, এত সুন্দর একটা প্রপার্টি, এত ভালো একটা বাড়ি, 6,500 টাকা পেয়ে গেছি, ভালোভাবে থাকতে পারো বাচ্চাদের নিয়ে, তুমি এখানে আর ভূত খুঁজো না প্লিজ, তুমি আর কিছু বলো না। তো আন্টি বলছে না আমি কিছু বলছি না, বাট আমার একটু মনে হলো আর কি। তো আঙ্কেল বল প্লিজ তোমার মনে হয় তোমার কাছে রাখো, এসব আর বলতে এসো না। তো যাই হোক ফাইনাল হয়ে গেল, ওনারা কদিন পর সেখানে শিফট হয়ে গেল। তো শিফট হয়ে যাওয়ার পর 15 to 20 days বেশ ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, সবকিছু নর্মাল, সবকিছু ঠিকঠাক, যেমন চলার কথা সেরকমই চলছে। তো আফটার 15 to 20 days আবার আন্টি একটু স্পুকি ফিল করা শুরু করে। সেটা হচ্ছে যে আন্টি ঘরে সকাল দিকটা পুরো একা থাকতো,
কারণ পৌলমী স্কুলে বেরিয়ে যেত, পৌলমীর বোন স্কুলে বেরিয়ে যেত, আঙ্কেল কাজে বেরিয়ে যেত। তো আন্টি যথারীতি একাই থাকতো ঘরের মধ্যে। তো এটা কোনো নতুন সিনারিও না, এটা আগেও তাই করতো। এই বাড়িতে আসার পর এটা তেমন কিছু নয়। তো আন্টির অভ্যাস আছে একা থাকার। কিন্তু ওই বাড়িতে গিয়ে খালি মনে হতো, মানে প্রথম দিন 15-20 ঠিকঠাক ছিল, তারপর থেকে আন্টির আবার একটু গা ভারী ফিল হওয়া শুরু হয়। খালি মনে হতো যে এই বাড়িটার মধ্যে, মানে এই ফ্লোরটার মধ্যে আমি একা নেই, আমার সাথে আরো কেউ রয়েছে, আরো একজনের প্রেজেন্স আন্টি কিন্তু সব সময় বুঝতে পারতো। মানে তোমরা দেখবে যখন আমরা ঘরের মধ্যে একা থাকি তখন কিন্তু এক ধরনের ভাইব কাজ করে, যখন আমাদের সাথে একজন কেউ থাকে তখন কিন্তু ডিফারেন্ট একটা ভাইব কাজ করে। তো আন্টির ওরকমই একটা ফিল হতো যে আমার সাথে মনে হয় আরো কেউ, মানে আরেকটা কিছু মানে ফিল হতো, মানে আরেকজন কেউ রয়েছে আমার সাথে। তো আন্টি যখন রান্না করতো আন্টির খালি মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি ধরো মানে ড্রেসিং টেবিলে কিছু করছি, ক্রিম টিম মাখছি আর কি, মনে হতো আমার সামনে আমাকে কেউ দাঁড়িয়ে দেখছে, বা আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, বা পেছনে মানে এখানে মিররটা, এখানে পেছনে বেড, মনে বেডে কেউ বসে আছে, পেছন থেকে মনে কেউ আমাকে এরকম করছে। মানে এটা পুরোটাই মনে হওয়া, তখন অব্দি কিন্তু মনে হওয়াতে ছিল আন্টি, ফিলিংস এর ব্যাপার তখন পুরোটাই। একদিন কি হয়েছে, আন্টি ঘরে একা রয়েছে, যথারীতি রান্না করছে, তখন বাজে দুপুর 12টা, 12:30 মতো বাজে। আন্টি প্রত্যেক দিনের মতো সেদিনকেও ফিল করছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে, সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম একটা ফিল হচ্ছে। হঠাৎ করে আন্টি রান্না করছে চুলটাকে এরকম খোপা করে, যেরকম ভাবে মারা রান্না করে আর কি গরমের মধ্যে, এই ঘাড়ের মধ্যে এখানটায় পুরো আন্টি স্পষ্ট একটা গরম নিঃশ্বাস ফেলে, যেরকম একটা ফিলিংস কাজ করে আমাদের এখানটাতে, মানে ধরো আমাদের ঘাড়ের কাছে এসে কেউ নিঃশ্বাস ফেললো, যেরকম একটা ফিল হবে আমাদের, আন্টি সেম টু সেম ওই ফিলটাই পেলো। একটা গরম নিঃশ্বাস যে করে কেউ ফেললো, এরকম একটা গরম নিঃশ্বাস, একটা পুরো গরমে একটা উষ্ণতা এখানে ফিল হলো। আন্টির গোটা গা পুরো শিরশির করে উঠলো, বলছে এটা কি হলো, এরকম চড়াং করে উঠলো, এটা কি হলো। এতক্ষণ পর্যন্ত কিছু ফিল হচ্ছিল যে কিছু একটা ভাইব আছে, পুরো স্পষ্ট আন্টি বুঝতে পারলো যে এখানে একটা গরম ফিল হলো। তো কিছুক্ষণের জন্য আন্টি পুরো স্টান্ড হয়ে গেল যে এটা কি হলো। তারপরে খানিকক্ষণ পর একটু নিজেকে স্থিতি করলো, ভাবছে যে আমারই হয়তো মনের ভুল, কিন্তু ওটা মনের ভুল ছিল না, আন্টি পুরো প্রিটি শিওর ছিল যে ওটা একটা, মানে ওটা কোনো মনের ভুল না। তাও নিজেকে কোনোভাবে তো বোঝাতে হবে, নিজেকে তো বোঝাতে হবে, যে আত্মাকে তো বোঝাতে হবে যে না ভাই আমার মনেরই ভুল, কিছু নেই এখানে, একাই থাকতে হবে আমাকে, এরকম ভাবিস না। তো ওইটাই আর কি ভেবে কিছুক্ষণ জল টল খেলো, আবার রান্না করতে লেগে গেল। ঠিক আছে, যে এত ভাবছি তো যে আমার সবসময় এরকম একটা ফিল হচ্ছে, তাই হয়তো আমার সাইকোলজিতে ওরকম একটা কিছু এসছে। তারপর হঠাৎ করে রান্না করতে করতে হঠাৎ একটা, মানে ওরকম ফিল কিন্তু আন্টির হচ্ছে যে পেছনে কেউ রয়েছে, একটা আওয়াজ পায়, সেটা হচ্ছে শ্বাস ফেলার আওয়াজ। মাইকটা একটু কাছে নিয়ে দেখাই, মানে আন্টির এখানে রান্না করছে, আন্টির ঠিক এখানে দাঁড়িয়ে, এখানটায় দাঁড়িয়ে, এই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে পুরো স্পষ্ট বুঝতে পেরেছে আন্টি, পুরো স্পষ্ট শুনতে পেয়েছে এরকম একটা জোরে জোরে শ্বাস ফেলার আওয়াজ, এরকম আওয়াজ। তো এইবারে কি করবে বুঝতে পারছে না, কোন রকম মানে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে ঘরে দৌড়ে পালিয়েছে। মানে এটা পাগল পাগল লাগে যে কি হলো ব্যাপারটা, এতক্ষণ ধরে তোমার ফিলিংস কাজ করছিল শুধু, এখন আমি কিছুক্ষণ আগে মানে বুঝলাম যে আমার এখানে পুরো ঘাড়ের মধ্যে স্পষ্ট বুঝতে পেরেছে, ঘাড়ের মধ্যে কেউ একটা গরম নিঃশ্বাস ফেললো। তারপরে খানিকক্ষণ পরে একটা নিঃশ্বাসের স্পষ্ট আওয়াজ পুরো কানের কাছে এসে, মানে এরকম একটা ডিস্টেন্স দূর থেকে যদি কেউ শ্বাস ফেলে যেরকম শুনতে লাগবে, বড় বড় শ্বাস যদি কেউ ফেলে এরকম যেরকম শুনতে লাগবে, এক্স্যাক্টলি ওই রকমই একটা কানে আন্টি পেয়েছে, একদম কোনো কোনো ভুল নেই, কোনো মানে কোনো এখানে কোনো মনের ভুল নেই। তারপর অনেকক্ষণ ঘরের মধ্যে একা বসছিল, কি করবে এরকম সিচুয়েশনে, আর কি করতে পারে মানুষ, কোনোরকম ঘরে একা ছিল, ঠাকুর নাম করছিল মনের মধ্যে একদম, ঠাকুর মানে ফোন ছিল, ফোনের মধ্যে ঠাকুরের গান ফান কিছুক্ষণ চালিয়ে রাখলো। তো ঠাকুরের গান ফান চালিয়ে কিছুক্ষণ নিজেকে স্থিতি করলো, তারপরে সবাই চলে এলো বাড়িতে, কাউকে কিছু বলেনি, কারণ প্রথমত পৌলমী আর ওর বোনকে বললে ওরা তো ভয় পাবে, আর আঙ্কেলকে বললে আঙ্কেল বিশ্বাস করবে না, তো কি করবে এবার, কাউকে কিছু জানায়নি। কিন্তু ব্যাপারটা হয়েছে সেটা নয়, ব্যাপারটা হয়েছে আন্টি মাথায় এটা চলছে কালকে সকালবেলা আবার আমাকে এখানে একাই থাকতে হবে, আবার আমাকে এগুলো ফেস করতে হবে, মানে প্রচন্ড ভয় লাগছে। তো
যথারীতি পরের দিন সকাল হয়েছে, কিছু কাউকে কিছু বলি না। আমি তো ভাবছি কেন কিছু বললো না, আমি তো হলে বলে দিতাম ভাই যে না আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি কোনোভাবেই কালকে, আগের দিন এরকম একটা ঘটনা ঘটলো, আমি কালকে কোনোভাবে এখানে একা থাকতে পারবো না। তো কি করে বুঝতে পারছি না, সব ঘরের দরজা জানলা সব খুলে দিয়ে একদম সকালবেলা দিনের বেলা ঘরের মধ্যে রোদ ঢুকছে, ঘর পুরো গরম হয়ে গেছে একদম, তাও সব জানলা ফানলা সব খুলে দিয়েছে, ঘরে সব লাইট অন করে দিয়েছে, মানে ঠাকুরের গান চালিয়ে রান্না করছে। কি করবে, কিছু তো একটা নিজেকে তো সামাল দিতে হবে। তো লোককে তো আর বলতে পারে না, আর ওখানে প্রথম এসছে, পাড়ায় পাড়ায় গিয়ে তো বলতে পারে না আপনি আমার বাড়িতে এসে একটু থাকুন, আমার ভয় লাগছে, ভূত আছে আমার মনে হচ্ছে বাড়িতে, এরকম তো বলা যায় না না। তারপরে অচেনা জায়গা। তো আবার এক সপ্তাহ মতো সবকিছু নর্মাল ছিল। মানে নর্মাল বলতে কি, নর্মাল তো কোনো কিছু হয় না, ওরকম একটা ঘটনা আন্টির সাথে ঘটেছে, ফেস করেছে, ফিল করেছে, তো নর্মাল তো আর হয় না, কিন্তু তাও আর কোনো রকম কনসিকুয়েন্স আর ফেস করছিল না, ঠিকঠাক ছিল। তো ঠাকুরের গান ফান চালিয়ে যেরকম রান্না করার করছিল। তো দিন সাতেক একদম নর্মাল, দিন সাতেকের পরে একদিন আবার হঠাৎ করে সেম ইনসিডেন্ট রিপিট হয়। সেদিনকে কি হয়েছিল, আন্টি তরকারি মরকারি কিছু একটা কাটছিল, নিজের মনে ঠাকুরের গান করতে করতে বা নর্মাল কোনো গান করতে করতে কাটছিল। হয় না, একটা কিছু যতই হোক, একটা কিছু অনেক দিন পেরিয়ে গেলে কিন্তু আমরা সেটার উপর ইউজ টু হয়ে যাই। তো নর্মাল ডেজে আমরা আমরা আবার ফিরে যাই। তো নর্মাল কাজ বাজ করছিল, কিছুটা কাটাকাটি করছিল, আবার চুলটা খোপা করে উপর দিকে ছিল, সেম ঘাড়ের কাছে এসে এখানটায় মনে হচ্ছে দুবার কেউ গরম শ্বাস ফেললো। ফার্স্ট টাইমে মনে হচ্ছে একটা শ্বাস শুধু ঘাড়ের কাছে পড়েছিল, একটা গরমের নিঃশ্বাস পড়েছিল। সেকেন্ড দিন যখন এটা ফিল করছে তখন দেখছেন মানে আমাদের ঘাড়ের কাছে এসে যদি কেউ মানে এরকম ভাবে ফেলে, যেরকম গরম নিঃশ্বাসের মোশনটা যেরকম দুবার স্ট্রাইক হবে ঘাড়ের মধ্যে, সেরকম কিন্তু আন্টির এরকম ফিল হলো। ব্যাস, আর সহ্য করতে পারছে না, কোন রকম মানে ছুরি মুড়ি সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে চলে গেছে, ঘরে চলে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে বাইরে থেকে। এবার কি হয়েছে ঘটনাটা, এবার ঘটনাটা আরো ভয়ানক। ওরকম নিঃশ্বাস ফেলার এরকম একটা ফিলিংস পেতে ছুরিটা ফেলে দিয়ে কোন রকম ঘরে গিয়ে ঘরে দরজাটা এরকম বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। যখনই দরজাটা বন্ধ করে দিল, মানে এরকম ঢুকে দরজাটা লাগালো, বাইরে থেকে যেন কেউ এরকম নক করলো। বাড়িতে আর কেউ নেই, শুধু আন্টি একা ছিল। ঘরের দরজাটা লাগালো, জাস্ট লাগালো, এরকম লকটা করলো, আর বাইরে থেকে কেউ, মানে বাইরে থেকে কেউ, মানে তুই ভাবো একটা ইনসিডেন্ট, মানে একটা ঘটনা, ওই জায়গায় যদি কেউ থাকে তাহলে তার কিরকম মানসিক নির্যাতন শিকার সে হচ্ছে, মানে মানে ভাবার বাইরে। এটা হয়তো মনে হতে যে কিছুই এমন না, অনেকে তোমাদের মনে হতেই পারে, কিন্তু যাদের সঙ্গে এগুলো ফেস হয় তাদের উপর কতটা মানসিক নির্যাতন হয়, মানে এটা কি বলবো। আর ঘরের মধ্যে পুরো সেই টাইমে একা, যদিও বা সকালবেলা মানে দুপুরবেলা, তাও তো একটা ভয় লাগে রে ভাই, একটা ঘটনা ঘটছে, এরকম একটা হন্টেড হাউস, বুঝতে পারছি এটা আমি, রীতিমতো হন্টেড হাউস এটা। সেদিনকে আর আন্টি সহ্য করতে পারিনি, বলছে এবার তুমি বলবোই ভাই, এবার কি আমার কথা বিশ্বাস করুক না করুক আমার যায় আসে না, আমি এই ঘরে আর একা থাকবো না, আমি আর একা কোনো মতেই থাকবো না। তো আঙ্কেল যখন ঘরে ফিরলো, আঙ্কেলকে বললো যে আমার এরকম একটা ইনসিডেন্ট আগের দিনও হয়েছে, আমি তোমায় কিছু বলিনি, আজকে আবার কিন্তু এরকম 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 ঘটনা ঘটেছে। তো আঙ্কেল যথারীতি আবার লেগ পুল করছে, না তুমি তো খালি ভূত খুঁজে বেড়াও, এই সেই হ্যান ত্যান। তো বলছে না আমি কোন রকম ভূত খুঁজছি না, ভূত এসছে আমার কাছে, এবার সিরিয়াসলি ভূত এসছে, এবার আমি এরকম এরকম ফেস করছি, আমি কোনোভাবেই আমি এখানে একা থাকবো না, কোনো রকম ভাবে এখানে আমি একা থাকবো না, তুমি কিছু ব্যবস্থা করো, অন্য বাড়ি দেখো, এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে। তো বলছে না 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 কেন এরকম, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, কারোর কোনো প্রবলেম হচ্ছে, তোমার একা খালি প্রবলেম হচ্ছে। বলছে হ্যাঁ আমি এখানে একা বাড়িতে একা থাকি, তাই আমার একা প্রবলেম হচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে না, আমি একা একা ফেস করছি, তো আমি তো ফেস করছি ব্যাপারগুলো না। তো আর তো আমার সাথে কে সেখানে ভাবে থাকবে এরকম ভাবে। আর মেড সার্ভেন্ট ওদের বাড়িতে যে কাজ করতো, সে সকাল 8:30টার মধ্যে চলে আসতো, কাজ বাজ করে মোটামুটি 9:30 10টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়, তারপরে আর তাকে পাওয়া যাবে না। তো এবার আন্টি ভাবছে যে কি করবো, তাহলে নিচতলাতে একটা ভদ্র মহিলা রয়েছে, নিচতলা যে ভদ্র মহিলা রয়েছে, বয়স্ক ভদ্র মহিলা, তার কাছে গিয়ে না হয় আমি কিছু একটা ব্যবস্থা করব। তো নিচতলা যে ভদ্র মহিলা থাকে তাকে সারাদিন কোনো কাজ বাজ করতে হয় না, তার বয়স খুব একটা যে বেশি তা নয়, কিন্তু তার ঘরে কাজের লোক আছে, রান্নার লোক আছে, সবটাই আছে। তো তাকে কোনো কাজ বাজ করতে হবে না। তো সে কি করেছে, সে ঘরে ওনার কাছে গেছে, ওনার কাছে গিয়ে বলছে মাসিমা আমার এরকম একটু কেমন একটু একা থাকি, তো মানে বলেনি যে আমার এরকম আমি কনসিকুয়েন্স ফেস করি, তার জন্য আপনি আমার সঙ্গে একটু গিয়ে থাকুন, এরকম বলেনি না, বলাটা আমার মনে হয় উচিত, কারণ আপনার বাড়িতে থেকেই আমি এই সমস্ত জিনিস ফেস করছি। তো আমার মনে হয় এটা তাকে তারও জানানো উচিত, আর তাদেরকেও জানা উচিত। এবার যথারীতি
আহ, গেছে, গিয়ে বলছে যে এরকম এরকম ব্যাপার, আমার একটু এরকম একা থাকতে একটু কেমন কেমন লাগছে, তো আপনি এক কাজ করুন, আমার সাথে গিয়ে একটু থাকবেন, আমার মেয়ে আসা অবধি, স্কুল থেকে আসা পর্যন্ত আপনি আমার সাথে একটু গিয়ে থাকবেন, আর যদি কোনো অসুবিধা না হয় আপনি একটু প্লিজ আমার সঙ্গে কাইন্ডলি একটু গিয়ে থাকুন। তো মানে আমার একটু ভয়ই লাগছে আর কি। তখন ওই ভদ্রমহিলা আন্টিকে একটা কথা বলে যে কেন, কি হয়েছে তোমার সাথে? ঠিক আছে, তো ওই কথাটা না আন্টি একটু একটু কেমন অদ্ভুত লাগলো, যে হট করে কি হয়েছে আমার সাথে, এরকম একটা কথা কেন কেন বললো, যে কি আবার হবে, মানে সে কি কিছু জানে যে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে? মানে কথাটার ধরনটা এরকম ছিল যে কেন, কি হয়েছে তোমার সাথে, মানে একটু অবাক। আমরা আমরা অনেক সময় ভাবি যে ও আচ্ছা ভয় পেয়েছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা অবাক হই বা একটু নর্মাল নি, কিন্তু সে ডিটেকটিভ আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার সাথে। তো যাই হোক, আন্টি বললো যে না না সেরকম কিছুই না, কিন্তু আমার একটু কেমন কেমন লাগছে, তো আপনি একটু গিয়ে আমার সঙ্গে থাকলে একটু ভালো হয়, আমার একটু কোম্পানি হয় আর কি। তো বলছে ঠিক আছে, আমি থাকবো তোমার সাথে, তোমার মেয়ে স্কুল থেকে আসা অব্দি আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো। এবারে একদিন ঘটনাটা ঘটেছে পৌলমীর সাথে, আর সেই ঘটনাটা মারাত্মক ঘটনা। মানে এই ঘটনাটা যে ফেস করেছে সে জানে যে তার উপর দিয়ে কি গেছে। আন্টির যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা মনে হবে কিছুই না, কিছুই তো ফেস করেনি। পৌলমী সাংঘাতিক একটা ইনসিডেন্ট ফেস করেছে, সাংঘাতিক ইনসিডেন্ট। সেটা হচ্ছে একদিন রুদ্রাণী মানে পৌলমীর যে বোন ছিল, ওদের স্কুলে পিটি মিটিং ছিল, পেরেন্ট টিচার মিটিং। তো আঙ্কেল আন্টি আর রুদ্রাণী স্কুলে গেছে, সেদিনকে ছিল সেকেন্ড স্যাটারডে, পৌলমীরও স্কুল ছুটি, ঘরে ছিল। আর পৌলমীর সেদিনকে খুব শরীর খারাপ ছিল, ওর পিরিয়ডস হয়েছিল, ওর পেটে প্রচন্ড ব্যথা, খাট থেকে নামতে পারছিল না। তাই সকালবেলায় আন্টি ওকে ঘুম থেকে ডাকে উনি। আর যেহেতু পৌলমী একদম সকালবেলা ছিল না টাইমিং, ওর একটু মানে 10টা, 10:30, 11টা নাগাদ করে ওর যে রোল নাম্বার ওয়াইজ তো হয় পেরেন্ট টিচার মিটিং এ, যাদের একদম ফার্স্টের দিকে নাম্বার থাকে তাদের একদম আর্লি মর্নিং টাইমিং থাকে, তাদের মিডল দিকে থাকে, তাদের একটু পরে থাকে, এরকম করে হয়। তো রুদ্রাণী টাইমিং ছিল 10:30 থেকে 11টার মধ্যে। তো 10টার সময় আঙ্কেল আন্টি ঘর থেকে বেরিয়েছিল। তো আন্টি যথারীতি পৌলমীকে ঘুম থেকে ডাকলো। তো পৌলমীর প্রচন্ড শরীর খারাপ ছিল, বললো যে না আমি এখন কিছু ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু করবো না, তুমি রেখে চলে যাও, আমি এখন ঘুমাবো, আমি ঘুম থেকে যখন উঠবো খাবারটা আমি খেয়ে নেবো, ঠিক আছে? তো আন্টি বলছে ঠিক আছে, তা তুই ঘুমো। তো ওকে ডাকে ফাঁকে নি, বেরিয়ে গেছে ঘর থেকে। তো ও ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ওর ঘুম যখন ভাঙলো তখন ঘড়িতে বাজে সকাল 11:30, না না 11:30 তখন বাজেনি, ওই 11:15-20 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছে, পাশে ফোন ছিল রাখা, আর তখন হাতে ফোন পাওয়া মানে আমাদের একদম গোটা দুনিয়া হাতের মুঠে পেয়ে যাওয়া, এখন তো খুব ক্যাজুয়াল হয়ে গেছে ব্যাপারগুলো। তখন আমরা হাতে ফোন পেলে মানে একদম তখন মানে ক্লাস 9-10, ফোন বলমির পার্সোনাল ফোন ছিল কিন্তু আন্টি ওকে দিত না, খুব কম দিত ঘাটতে, যেহেতু তখন বয়সটা খুবই কম ছিল। আর ওরকম আর হচ্ছে নাকি ঘরে একা ছিল বলে আন্টি ফোনটা রেখে গেছে, ঠিক আছে চলো কোনো প্রবলেম হলে কল করতে পারবে। তো হাতে ফোন পেয়েছে, ভীষণ একদম খুশি। ঘুম থেকে উঠে ফোন ঘাটছে তো ঘাটছে, ঘাটছে তো ঘাটছে, ঘাটতে 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 ওর খিদে পেয়ে গেছে। তো হঠাৎ ওর মনে হলো না ফোনটা ঘাটতে ঘাটতে একটা কথা বলি, ফোনটা ঘাটতে 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 ওর হঠাৎ করে ফিল হলো ঘরের মধ্যে বসে ফোনটা ঘাটছে, ঘর পুরো নিস্তব্ধ, ঘরে কেউ নেই। রান্নাঘর থেকে বাসন কোসন মাজার শব্দ পাচ্ছে। তো ভাবছে কি ব্যাপার, ঘরে তো কেউ নেই, তাহলে কি মা চলে এলো? আর মেড সার্ভেন্টেরও কোনো প্রশ্ন নেই, কারণ মেড সার্ভেন্ট 9:30 থেকে 10:45-টার মধ্যে ওদের বাড়িতে কাজ করে বেরিয়ে যায়। তো 11:30 প্রায় 11:30 বাজে তখন ওই টাইমটাতে। তখন ও এরকম ফিল হচ্ছে রান্নাঘরে কেউ এরকম বাসন টাসন মাজে, তো ও ভাবছে কি মা কি চলে এলো তাহলে? তাহলে হয়তো ফিরে এসছে, হয়ে গেছে টাইমিং, হয়তো হয়ে গেছে তাড়াতাড়ি, চলে এসছে হয়তো, তাই হয়তো রান্নাঘরে কাজবাজ করছে। তো ও আর খাট থেকে নেমে আর যায়নি, হাতে ফোন পেয়েছে তখন জগৎ একদম হাতের মুঠোয়, আর ঘর থেকে বেরিয়ে মা এসছে না কে এসছে দেখার দরকার নেই ভাই। তো ফোন টোন ঘাটছে বসে বসে। তো তারপরে আবার এরকমও ফিল করেছে, ঘরের বাইরে তো ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের চেয়ার গুলো ওদের কাঠের চেয়ার ছিল, চেয়ার গুলোকে এরকম করে টানছে, এরকম রাখছে, মানে কাজ করছে ঘরের মধ্যে, যেরকম মা কাজ করে যেরকম একটা ফিল বাইরে থেকে আওয়াজ আসে, সেরকম একটা আওয়াজ হচ্ছে যে কিছু একটা রাখলো টেবিলের উপর, মানে ডাইনিং টেবিলের উপর সে কিছু একটা রাখলো, রাখার আওয়াজ পেলো, চেয়ার সরানোর আওয়াজ পেলো, রান্নাঘরে বাসন কুসনের আওয়াজ পাচ্ছে, একটা যে বাইরে কেউ কারো প্রেজেন্স আছে সে বুঝতে পারছে। তো যথারীতি বুঝতে পেরে গেছে হয়তো তাহলে মা চলে এসছে, মা আর বোনটা চলে এসছে। তো কিছুক্ষণ পর ফোন ঘাটতে ঘাটতে ওর বহুত খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু করেনি, ব্রেকফাস্টও খায়নি। তো জোরে চিৎকার করে মাকে বলল যে ও মা, আমাকে কি একটু খেতে দাও তো, খুব খিদে পেয়ে গেছে, চিৎকার করে বলল। তো আন্টিও বাইরে থেকে বলল আচ্ছা দাঁড়া যাচ্ছি।
খাবার নিয়ে যাচ্ছি বা এরকম কিছু একটা বললো। তো ও ঠিক আছে, আবার ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটছে। ঘাঁটতে, 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 ঘাঁটতে দেখছি অনেকক্ষণ পেরিয়ে যাচ্ছে। মা তো খাবার নিয়ে আসছে না। বলছে কি ব্যাপার হলো? এতক্ষণ আগে বললাম যে আমার খিদে পেয়ে গেছে, এখনো আসছে না খাবার নিয়ে। তো আবারও চিৎকার করলো যে কি হলো, আমি মানে আমার তো খিদে পেয়ে গেছে, খেতে দাও, এরকম করে বলছে। মানে ওর শরীরটা সত্যি কিন্তু খুব খারাপ ছিল, যে খাট থেকে নামতে পারছিল না আর কি। তো আবার যখন সেকেন্ড টাইম বললো, কোনো সারা শব্দ নেই। তো ভাবছে ঠিক আছে, হয়তো আসছে, খাবারটা হয়তো রেডি নেই, ও রেডি করে আসছে হয়তো। দেখছি অনেকক্ষণ হয়ে যাচ্ছে, খাবার নিয়ে আর আন্টি আসছে না। বলছে মা তো এত ইররেসপন্সিবল নয়। তো খাট থেকে নামলো, ফোনটা রেখে খাট থেকে নামলো, দরজাটা খুললো, দেখছে ঘরে কেউ নেই। বলছে কি ব্যাপার, কোথায় গেল মা, কোথায় গেল? আর বোনও ঘরে নেই। মানে মা তো নিশ্চয়ই একা আসবে না পেরেন্ট টিচার মিটিং থেকে, পেরেন্ট টিচার মিটিং তো হয়ে গেলে তো ঘর চলে আসবে সে, তার বোন তো আর সেদিকে তো ক্লাস হবে না যে সে স্কুলে থেকে যাবে, বাবা নয় ওখান থেকে কাজে বেরিয়ে যাবে। তো মা আর বোন তো ঘরে আসার কথা। তো এই যে বোনও নেই ঘরে, মাও নেই ঘরে। আচ্ছা কি হলো, সবাই মিলে কোথায় গেল? আমি মাকে বললাম যে আমার খিদে পেয়ে গেছে, ওর মাথা গরম হয়ে গেছে তখন। বললাম খিদে পেয়ে গেছে, কোথা একটা বেরিয়ে গেল, এটা কোনো মানে হয়? ও না কি করলো, ফোন করলো, ওর মাকে ফোন লাগালো যে ওর তো আন্টিকে ফোন করছে। তো আন্টি ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ বাবু দাঁড়া, একটু পর আমি আসছি, একটু এখানে খুব ভিড় তো, টিচারদের সাথে কথা বলছি, একটু পরে আসছি। রুদ্রাণী অবাক যে কি, টিচারদের সাথে কথা বলছে মানে মা কি তার মানে এখনো স্কুলে রয়েছে? এটা বলে আন্টি ফোনটা কেটে দিয়েছে, যেহেতু স্কুলের মধ্যে ছিল তো বেশিক্ষণ কথা বলতে পারেনি বলে আন্টি ফোনটা কেটে দিয়েছে। যে হ্যাঁ বাবু আসছি, দাঁড়া টিচারদের সাথে কথা বলছি, একটু লেট হচ্ছে আমার, এটা বলে রেখে দিয়েছে। তো রুদ্রাণী বলছে কি ব্যাপার হলো এটা কেসটা? মা স্কুলে মানে ঘরে এলো, ঘর থেকে আবার কেন স্কুলে গেল? ওর না ব্যাপারটা হজম হলো না। আবার কল করলো আন্টিকে। তো আন্টি আবার ফোনটা রিসিভ করলো, বলছে হ্যাঁ কি হয়েছে, কোনো ইমার্জেন্সি? বলছে তুমি আবার ঘরে এসে স্কুলে গেলে কেন? আন্টি বলছে ঘরে গিয়ে স্কুলে এলাম, কি ভুলভাল বকছিস, আমি তো স্কুলেই বসেছি কখন থেকে। রুটানি বলছে কি মানে স্কুলে বসে আছো মানে, এক্ষুনি তোমাকে আমি বললাম যে আমার খিদে পেয়েছে, তুমি বললে হ্যাঁ ঠিক আছে আমি খাবার নিয়ে যাচ্ছি। বলছে হ্যাঁ, কি সব ভুলভাল বকছিস? আমি কখন তোকে উত্তর দিলাম? আমি তো স্কুল থেকে ঘরেই ঢুকতে পারলাম না, তুই আমার গলার আওয়াজ পেয়ে গেলি। এবার রুদ্রাণী কি মানে পৌলমী আর কি, সরি আমারই ভয় ছোট, নামটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। ও কি করবে এবার বুঝতে পারছে না, বলছে মানেটা কি, এটা তাহলে কি হলো? আমি যে এতক্ষণ ধরে বুঝতে পারলাম যে ঘরে কেউ রয়েছে, আমি প্রমিনেন্ট আওয়াজ পেলাম, ডাইনিং স্পেসে কিছু হাঁটাচলা করার, কাজ করার আওয়াজ পেলাম। তার সব থেকে ইম্পর্টেন্টলি আমি মাকে যখন ডাকলাম সে তো আমাকে রিপ্লাই ব্যাক করলো, সে তো আমাকে সাড়া দিল, সে তো বললো ঠিক আছে আমি খাবার নিয়ে যাচ্ছি, তুমি একটু বসো। তো সেটা তাহলে কে ছিল? ওর অসম্ভব ভয় লেগে গেছে। আর আন্টিও ওখান থেকে বুঝতে পেরেছে যে আমার মেয়ের মনে কিছু একটা প্রবলেম, কারণ আন্টি তো কনসিকুয়েন্স ফেস করেছে, সবার প্রথমে যদি কেউ কনসিকুয়েন্স ফেস করে থাকে সেটা তো আন্টি না। তো সে তো বুঝতে পারছে যে কিছু তো আমার মেয়ের একটা প্রবলেম হচ্ছে। তো আন্টি আর কি আবার কল করলো রুদ্রাণী, পৌলমীকে। বলছে তুই দাঁড়া, তুই এক কাজ কর, তুই না ঘরে থাকিস না, তুই নিচতলায় যা, তুই নিচতলায় জেঠিমার কাছে গিয়ে একটু বস, আমি একটু পরে আসছি, 0.5 ঘন্টা 40 মিনিট লাগবে আমার হয়তো। তো পৌলমী আর কি বলে, পৌলমী তখন কোনো কথা বলার, কোথাও যাওয়ার অবস্থাতে নেই। ও ভাবছে আমার সাথে এটা হলো কি, আমি এতক্ষণ ধরে কি মানে কি ভুলভাল ভাবছিলাম, মানে এটা তো অসম্ভব ব্যাপার, তো হতেই পারে না, মানে না মুমকিন, কোনো লজিক না। আমি গলার আওয়াজ পেলাম, আমি না আওয়াজগুলোকে বয়কট করে দিলাম, চলো ঠিক আছে ওটা আমার মনের ভুল, যদি ওটা মনের ভুল একেবারে ছিল না, তাও আমি ওগুলোকে বয়কট করলাম। কিন্তু আওয়াজটা, ওটা তো মায়ের আওয়াজ, কে বলবে ওরকম সেম টু সেম আওয়াজ? ও পুরো, ও কি নিচে যাবে, ও থতথত করে পুরো কাঁপছে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আন্টি আঙ্কেল ওখান থেকে কাজ ছেড়ে ঘরে চলে আসে। ঘরে এসে দেখছে মেয়ে তো পুরো গলদঘর্ম অবস্থা, অসুস্থ, একেতেই ও শরীরটা খারাপ ছিল সেদিনকে, তার উপরে আবার এরকম একটা ফেস করেছে জিনিস। তো আন্টি তো আঙ্কেলকে সে রেগে মেগে বলছে তোমাকে তো আমি বললাম এখানে কিছু একটা রয়েছে, দেখলে তো এরকম, আমি তো প্রথম ডে 1 থেকে ফেস করছি, আমি ডে 1 থেকে আমার এরকম স্পুকি ফিল হচ্ছে, তোমাকে আমি প্রথম থেকে বললাম, যে প্রথম থেকে আমার মানে ব্যাপারটাকে শুধু ইগনোর করে গেছো। তো আঙ্কেল তো সে একদম মানতে নারাজ, না কিছু কিছু না, তোমরা সবাই ভুল, তোমার শরীর খারাপ হয়েছে তাই তুমি হ্যালোসিনেট করছো। তখন আন্টি বলছে কি হ্যালোসিনেট, কি মামা বাড়ি আপনাকে হ্যালোসিনেট করবো? শরীর খারাপের মধ্যে কেউ হ্যালোসিনেট করে? আমাদের এরকম শরীর খারাপ প্রত্যেক মাসে আমরা হ্যালোসিনেট করবো? এটা কখনো মানে লজিক্যাল কথা হলো? আমি বলছি এখানে কিছু রয়েছে, মেয়ে বলছে এখানে কিছু রয়েছে, তুমি বেশি পাকামি মারছো, মানে তোমার কি সবকিছু খুব ক্যাজুয়াল মনে হয়? বিশাল ঝগড়া ঝামেলা করলো। তো তারপরে আঙ্কেল একটু নিমরাজি হলো, যেহেতু মানে পৌলমীও বলছে আন্টিও বলছে সেম কথা, একটু নিমরাজি হওয়াতে
তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন তো চুপ করো, এখন আপাতত তো এখান থেকে কোথাও বেরোতে পারবো না, ঘর খুঁজতে হবে, তারপর তো এখান থেকে শিফট করা যাবে। ঠিক আছে তোমরা আপাতত এখন চুপ করো। আর সে পৌলমীর তখন হাই ফিভার, প্রচন্ড জ্বর চলে এসছে। ঠিক আছে, তো এবার ইতিমধ্যে পৌলমীর বোন রুদ্রাণীও একটা জিনিস ফেস করেছে। সেটা হচ্ছে ওর বাড়ির পাশে একটা টিউশনেও পড়তে যেত, মানে পাড়ার মধ্যেই আর কি, টিউশন টিচার ইংলিশ পড়তে যেত। তো সেখানে টাইমিং ছিল 7টা থেকে রাত্রি 7টা থেকে 9টা পর্যন্ত টাইমিং ছিল। তো যেহেতু পাড়ার মধ্যে ছিল, সাইকেল করে যাতায়াত করতো। তো এবারে ওই সপ্তাহে 2 দিন যখন ও সাইকেল করে ফেরার সময়, 9টার সময় টিউশন ফের, 9টার মধ্যে পুরো পারফেক্টলি 9টাই হবে না, ও কখনো 15-20 বা কখনো 9:30 হয়তো বেজে যেত। যখন ও ফিরতো ঘরে, সাইকেলটা রেখে যখন উপর দিয়ে উঠতো, ওদের তো পোর্শনটা উপর দিকে, যখন সিঁড়ি দিয়ে উঠতো, 3 থেকে 4 দিন রুদ্রাণী এটা ফেস করেছে। ওর খালি মনে হতো ও যে স্টেপ ফেলে ফেলে উপর দিকে উঠছে, ও মনে হতো পেছন দিকেও ঠিক ওর সঙ্গে স্টেপ ফেলে ফেলে কেউ উপর দিকে উঠছে, প্রমিনেন্ট ও আওয়াজ পেত। প্রথম দিকে খালি গা ভারী হতো, আন্টির মতো। আন্টি যখন প্রথম দিকে একটা কনসিকুয়েন্স ফেস করছে না, কেউ একটা পেছন দিকে রয়েছে, রুদ্রাণী প্রথম দিকে ওরকম ভাবে ফেস করতে না, পেছনে মানে ওর মনে হতো ও উঠছে সিঁড়ি দিয়ে, ওর পেছন দিকে যেন কেউ আসছে, এটা ফিল হতো এরকম। কিন্তু একদিন মানে 3 দিন পর পর এরকম একটা জিনিস ফিল করেছে যে ও যে উঠছে, ওর পেছন দিকে স্টেপ ফেলে এরকম জুতো পরে বা চটি পরে যদি কেউ এরকম করে আসে, হাঁটার যে আওয়াজটা পেছন দিক থেকে, ওরকম একটা জিনিস ও 3 দিন ফিল করেছে। আমি তো বলবো খুব সাহসী বাচ্চাও। আমি তো প্রথম দিন ফিল করার পর সেকেন্ড দিন থেকে আর আমি মানে হবে না আমার দ্বারা। 3 দিন ফিল করার পর ও ওর মাকে বলেছে, না আমি এরকম একা যাব না, আমি যখনই আসবো আমি হর্ন দেবো সাইকেলে, তুমি উপর থেকে নেমে আসবে, আমি আর তুমি একসঙ্গে উপরে যাবো, ওরকম আমি একা যাবো না, আমার খুব ভয় লাগছে। তো এটা রুদ্রাণী ফেস করেছে। তো ফাইনালি ওদের ঘর ছাড়ার দিন চলে এলো, অন্য ঘর ওরা পেয়ে গেছে, তো ওখানে শিফট করবে। তো এবার যথারীতি ভদ্রলোককে বলছে যে দেখুন আপনাদের বাড়ি তো ভীষণ ভালো ছিল, আমাদের কোনো প্রবলেম ছিল না, আমাদের ভীষণ মানে ফুললি স্যাটিসফাই ছিলাম আমরা এখানে থেকে পরে, মানে এর বাড়িটা পাওয়ার পরে আমরা পুরো ফুললি স্যাটিসফাই ছিলাম যে এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর পজিশন, এত রিজনেবল প্রাইসে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আপনাদের বাড়িতে থাকাকালীন আমরা অনেক রকম কিছু প্যারানর্মাল জিনিস ফেস করেছি, আন্টি বলছে কথাটা, আমি ফেস করেছি, আমার 2 মেয়ে ফেস করেছে। তো সেই কারণে আর মানে এরকম জিজ্ঞেস করি যে আপনার বাড়িতে কিছু রয়েছে নাকি, এরকম কিছু জিজ্ঞেস করি, জাস্ট নিজের একটা মানে একটা কথা বললো যে আমি এরকম কিছু ফেস করেছি। তো আমি জানি না কি নাকি, কিন্তু আপনাদের ব্যবহারও ভীষণ ভালো, কিন্তু এই বাড়িতে আর আমরা থাকতে পারবো না। তো আমরা আমাদের যেটুকু টাকা বাকি ছিল সেটুকু ক্লিয়ার করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো একটা কথা বলি, আজকে ধরো আমার বাড়ি থেকে, আমার বাড়ি তো ভাড়াটে আছে, যদি কেউ আমার বাড়ি থেকে বেরিয়ে যায়, নর্মাল কোনো কথা বলে যে আমরা অন্য কোনো জায়গায় পেয়ে গেছি, এখানে প্রাইসটা কুলোচ্ছে না বা আমরা অন্য কোনো প্রবলেম, তো আমরা বলি ওকে ঠিক আছে, আগে বাড়ো, চলো যাও অন্য বাড়ি দেখে নাও। তখন এই মানে বিহেভিয়ারটা আমাদের ন্যাচারাল। যদি কেউ আমাকে এসে বলে, আমাদেরকে এসে বলে তোমার বাড়িতে থাকাকালীন আমরা একটু ভৌতিক কিছু ফেস করছি, তো আমরা তো অবভিয়াসলি অবাক হব। অ্যাটলিস্ট কিছু বলবো যে না এরকম তো হওয়ার কথা নয়, বা কিছু তো একটা অ্যাটলিস্ট বলবো, অ্যাটলিস্ট অবাক তো হবো রে ভাই, যে না আমার বাড়িতে এরকম ভূতের কিছু হচ্ছে, এরকম ফেস, এরকম একটা অপবাদ যে আমার বাড়িতে ভূত আছে, কিছু তো আমরা বলবো, অ্যাটলিস্ট অবাক তো হবো, চোখে মুখে তো সেই অবাক অবাক ছন্দটা যে মানে তো ফুটে উঠবে। তো ভদ্রলোক বলছে, ভদ্রলোকের রিয়াকশন ছিল, ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, সে তো অবশ্যই আপনার যেটা ভালো বুঝবে সেটাই করবেন, আচ্ছা ঠিক আছে, ব্যাস, আর কোনো কথা নেই। ওই জায়গাটা আন্টির আরো খটকা লেগেছে, মানে খটকা তো ছেড়েই দাও, খটকা তো আর কিছু নেই, পুরো তো ক্লিয়ার, এতজনের সাথে ফিল মানে সবার ফিল করেছে। তো খটকার তো কোনো ব্যাপার নেই, সবাই একদম শিওর যে ওখানে কিছু একটা রয়েছে। যাই হোক, তো সবকিছু টাকা পয়সা ক্লিয়ার করে যেটুকু বাকি ছিল, অন্য বাড়িতে ওরা শিফট হয়ে গেছে, তো ওখানে বিন্দাস আছে, কোনো অসুবিধা নেই, ওই বাড়িতে একদম ঠিকঠাক আছে। তো মোটামুটি 1-1.5 মাস পর আঙ্কেল একটা কনফেশন করে। তো আঙ্কেল বলছিল যে তোমাদের আমি কিছু বলিনি, তোমরা ভয় পাবে বলে, এমনি তোমাদের যা অবস্থা তোমরা সবসময় ভয় পেয়ে রয়েছো, তো ওই জন্য আমি কিছু তোমাদের কথাটা বলিনি। আমার কিন্তু আরো তাড়াতাড়ি ওই বাড়ি থেকে যে এখানে শিফট করলাম, মানে ওই বাড়িটা যে একদমই কোনোভাবে থাকা যাবে না ওই বাড়িতে, সেটা যে আমি ফিল করলাম, তার পেছনে একটা ছোট কথা মানে হিস্ট্রি আছে একটা। সেটা হচ্ছে আঙ্কেল একদিন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, মানে পৌলমীর ইনসিডেন্টের পরের ঘটনা বলছি, একদিন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তো একটা মানুষ যখন সিগারেট খায়, তো ধোঁয়াটা যখন ছাড়ে, তখন কি ধোঁয়াটা তো হাওয়ার সাথে মিশে যায়, মানে এরকম ভাবে ছাড়লে তো এরকম মানে একটা হাওয়ার সাথে তো মিশে যায়, সেটা তো বুঝতে পারবো যে হ্যাঁ যে ছাড়লাম, আচ্ছা এরকম ভাবে চলে গেল, ধোঁয়াটা চলে গেল এরকম ভাবে।
তো আঙ্কেল যখন সিগারেটটা খাচ্ছে ফিল হচ্ছে সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সামনে দাঁড়িয়ে থাকলে আমি যদি একটা মানুষ যদি সিগারেট খাওয়ার সময় ধোঁয়াটা যদি কারোর মুখের মধ্যে ছাড়ে, মানে সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার মুখের মধ্যে যদি ধোঁয়াটা ছাড়ে, যেরকম স্প্রেড হয়ে যায় না একটা, এরকম সামনে এসে এরকম স্প্রেড, মানে হাওয়ার সঙ্গে মিশে না গিয়ে এরকম একটা স্প্রেড হয়ে গেল সামনে থেকে গিয়ে, যেরকম একটা ফিল হবে, আঙ্কেল পুরো সেই ফিলটা পেয়েছিল। মনে হচ্ছে যে সে যে সিগারেটটা খাচ্ছে তার আমার সামনে ঠিক ক্লোজ ভাবে কেউ দাঁড়িয়ে আছে, আর সে যখন হাওয়াটা মানে ধোঁয়াটা বার করছে তখন যেন কারোর মুখের মধ্যে স্প্রেড হলে যেরকম একটা জিনিস হয়, কারোর মুখের মধ্যে স্প্রেড হচ্ছে, পুরো ওই ফিলটা আঙ্কেল পেলো। আর আঙ্কেলের প্রচন্ড তখন গা ভারী হয়ে গেল, যে মানে অবাক হয়ে গেল যে এটা কি হলো। স্বাভাবিক কারোর কথা সবার কথা ইগনোর করছিল, ফাইনালি তার সাথেও ঘটনাটা ঘটে গেল। তো বেশ ভয় পেয়েছিল, মানে ওই ঘটনাটাতে, মানে এটা কোনো লজিক্যাল তো ঘটনা নয়, আঙ্কেল এরকম মানে পৌলমী বা আন্টির মতো অত ফেস করেনি, বাট এই ছোট ইনসিডেন্টে যে ফেস করেছে এটাও কিন্তু মানে কোনো লজিক তো নেই, সে তো হাওয়ার সঙ্গে মিশে যাবে, সে তো এরকম স্প্রেড। আর প্লাস আঙ্কেল এটা বলেছিল, আমার ফিল হলো যে আমার গাটা না হট করে ভারী হয়ে গেল, আমি আর ওখানে দাঁড়ালাম না, সিগারেটটা যেটুকু ছিল ফেলে দিয়ে আমি ঘরে চলে এলাম। তো এটা ছিল আঙ্কেলের একটা, পরে এটা অন্য ঘরে চলে যাওয়ার পর, অন্য বাড়িতে চলে যাওয়ার পর, শিফট হয়ে যাওয়ার পর 1.5 মাস কি 1 মাস পর এই ঘটনাটা আঙ্কেল আন্টিকে শুধু বলেছিল, আর কাউকে বলেনি। তো তখন আন্টি বলছে, দেখেছো তো, এত ভূত নিয়ে মস্করা করো, এবার ভূত তোমার সাথে ফাইনালি দেখা করতে এসেছিল। তো যাই হোক, এরকম একটা ভয়ানক অভিজ্ঞতা ওদের মানে পৌলমী ও তার পরিবারের সাথে ঘটেছিল। তো এটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি, ফার্স্ট ইনসিডেন্ট এটাই রাখলাম, জানি না তোমাদের কেমন লাগবে, বাট ভালো লাগারই কথা, এটা বেশ ভয়ানক আর বেশ স্পুকি একটা ইনসিডেন্ট। সো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।